দর্শক, সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, তারেক রহমানের সরকারের 6 মাস অতিক্রম করছে আজ, অর্থাৎ দিনের হিসাবে 180 দিন। সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে এটি একটি হানিমুন পিরিয়ড, সেই হিসাবে তাদের অগ্রাধিকার কি ছিল এবং সেই কর্মসূচি তারা কিভাবে পালন করছে সেগুলো নিয়ে আলোচনা করব। একই সাথে সরকার হোঁচট খেয়েছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, হঠাৎ বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় শুরুতেই সরকার হোঁচট খেয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে শতভাগ হাঁটতে না পারলেও মালয়েশিয়া এবং চীন সফরের মধ্য দিয়ে কূটনীতিতে চমক দেখানোর চেষ্টা করেছেন তারেক রহমান। ভারতের সাথে সম্পর্কটাও চোখে চোখ রেখে করে যাচ্ছেন তিনি। সরকারের অর্জন ও আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আপনাকে, এবং আমাদের সাথে যোগ দিবেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বিশ্লেষক ও জাতীয় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছাবেন, আমরা তাকে আপনাদের সামনে হাজির করব। আমরা শুরুতেই যাচ্ছি আলোচনার জন্য। মাহমুদুর রহমান মান্না, তারেক রহমানের সরকার অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি তার মন্ত্রিসভার সদস্যদেরকে 180 দিনের একটি টার্গেট দিয়েছিলেন। এই টার্গেট তারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে? যদি না পেরে থাকে তাহলে আপনার দৃষ্টিতে কোন কোন খাতে তারা পারেনি? প্রথম কথা হলো যে উনি তার মন্ত্রীদেরকে কি টার্গেট দিয়েছিলেন তা তো আমি জানি না। কোনো পত্রিকায় আসি, কোনো টিভিতে বলা হয়েছে বা ওনার কোনো বক্তৃতায় আমি এরকম শুনিনি, ফলে ওটার উপর তো কোনো কথা বলতে পারবো না। এখন উনি দেশে আসবার পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যানটাও এখন এক্সপ্লেন করেননি, কিন্তু উনি কিছু কিছু কর্মসূচি হাতে নিয়েছেন, কিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছেন, এবং সেটা হিসাব করে যদি 6 মাসের একটা মূল্যায়ন করবার চেষ্টা করি, শুরুতে আমি ব্যাপারটা নির্যাস দেওয়ার অর্থে বলবো, ধরেন একদম সাম্প্রতিককালের যে জ্বালানি সংকট, এটাকে যদি এক পাশে রাখি, এটাকে বিবেচনায় নিলাম না আপাতত, তাহলে তার অ্যাচিভমেন্ট ইজ 50-50। জি, সাকসেস 50%, আর সাকসেসফুল হয়েছেন এরকম বলা যাবে না, অ্যাটেম্পটে আছেন বাকি 50। ওনার এই যে অগ্রাধিকার কর্মসূচি যেগুলো আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, এই কাজগুলি তো তিনি সারা দেশে ঘুরে ঘুরে করছেন। হ্যাঁ, করছেন, এবং কর্মসূচিগুলো ভালো, কিন্তু মুশকিলটা হয়েছে এটা আমাদের দেশ। একটা তো হলো যে সাধারণভাবে ধরেন বাঙালিদের একটা চরিত্র আছে, ওই আগে যেরকম ব্রিটিশরা বলতেন আমরা অলস, পরচর্চা করি, কাজে ফাঁকি দেই, এবং একটু কুটনামির স্বভাব আছে। আর নীরজ চৌধুরী তো আরও বড় বেশি করে বলেছেন আমাদের সম্পর্কে। বাট ওগুলোকে আমি ধরছি না। সাধারণভাবে যদি ধরি তাহলে আমরা খুব মেথডিক্যাল নেশন না। ধরেন উনি ফ্যামিলি কার্ড দিতে চাইছেন, বলেছেন যে 4 কোটি পরিবারকে 2,500 করে টাকা দেবেন। এখন 4 কোটি পরিবারের একটা ডেটা বেস থাকার দরকার ছিল, কারণ আপনি সবাইকে কি সমানভাবে দেবেন? ধরেন একটা পরিবার, তার মাসিক ইনকাম হচ্ছে 10 লাখ টাকা, আবার আমাদের বহু পরিবার আছে যাদের মাসিক ইনকাম 10,000 টাকাও নয়। তো সবাইকেই 250 করে টাকা দেবেন, 2,500 করে টাকা দেবেন, কীভাবে দেবেন? এগুলো কিন্তু ডিটেল আমরা কিছু জানি না। হয়তো সরকারের মধ্যে আছে, সরকার তো সেভাবে করছেন, কিন্তু এটাকে যত ব্যাপক পাবলিসিটি দিয়ে সমস্ত মানুষকে ইনভলভ করে কাজটা করা উচিত ছিল, যাতে মানুষ মনে করে যেটা আমাদের প্রোগ্রাম, আমাদের জন্য প্রোগ্রাম, আমাদের পার্টিসিপেট করা উচিত, এবং আমাদের এই প্রোগ্রাম সফল হতে সাহায্য করা দরকার। এই ধরনের কোনো সেন্স অফ পার্টিসিপেশন যাকে বলে, সেটা আমি দেখিনি।
কিন্তু আমি আবার বলি, পরিকল্পনাটা খুব ভালো। মানে উনি যদি বলেন আই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড এই প্ল্যানের মধ্যে এটা ছিল, তাহলে আমি তাকে সাধুবাদ দেব। কেন? যে আমাদের দেশে ধরেন এখনো পর্যন্ত দরিদ্র মানুষ মেলা, ইট উইল বি অ্যাবাউট 70-80% মধ্যে, হত দরিদ্র তো অর্ধেকের নিচে। এদের মধ্যে আপনি যত বেশি ওয়েলফেয়ার টাইপের কাজ করবেন, তাদেরকে সামাজিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। এই যে ইকোনমিক একটা বেনিফিট 250 টাকা করে দিচ্ছেন, 2500 করে দিচ্ছেন, তো এটা যেভাবেই দেন না কেন, এইটা তাদের যে ফ্যামিলির মাসিক ইনকাম হয়তো 1000 টাকা, তার জন্য কত বড় সাশ্রয়। আমাদের তো বহু পরিবার আছে যাদের কোনো ইনকামই নাই, তারা পেলে কত লাভ হয়। আর যদি ধরেন এই 2500 টাকা দিয়ে তাদের মাস চলবে না, কিন্তু তারা একটা কাজ করবার সঙ্গতি পায়, চেষ্টা করে নিজের পায়ে দাঁড়াতে, এটা একটা বড় ধরনের উৎসাহ তাদেরকে যোগাতে পারে। এই অর্থে আমি মনে করি ফ্যামিলি কার্ড এবং আরও কার্ড যেগুলো যেগুলো বলেছেন, সব কিছুর মধ্যেই এই ওয়েলফেয়ার অ্যাটিচিউড আছে। গতকাল বোধহয় কিশোরগঞ্জে বক্তৃতা করবার সময় উনি বললেন যে উনি একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চান। ঘটনাচক্রে ধরেন আমার দল আজ থেকে 13 বছর আগে যখন আমি প্রতিষ্ঠা করেছি, আমি আমার সহযোগীদের দিয়ে, তখন থেকে কল্যাণ রাষ্ট্রের কথা বলছি। এবং কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট তো নিশ্চয়ই সবাই জানে, এক এক দেশে এক এক রকম, এটার বাস্তবায়ন এক এক দেশে এক একভাবে হচ্ছে। কিন্তু প্রাথমিক কনসেপ্টটা হচ্ছে রাষ্ট্র বা সরকার সেই দেশের অধিবাসীদের, সেই দেশের জনগণের কল্যাণটাকে তার সবচেয়ে বড় টার্গেট মনে করবে। যদি সরকার মনে করে আমি 100 কোটি টাকার একটা প্রজেক্ট দিলাম, তার মধ্যে 20 কোটি টাকাকে নিজেরা কীভাবে দিই তার ব্যবস্থা করতে হবে, তাহলে কল্যাণের ব্যাপার আসে না। আগে কল্যাণ হবে, তারপরে আমি অন্যান্য কাজের দিকে হাত দেব। এরকম করে যদি চিন্তা করে, আমি খুব একটা লেম্যানদের বোঝানোর জন্য যেরকম করে বললে ভালো হয় সেরকম করে বললাম। সেইভাবে যদি ধরেন, তাইলে এই ধরনের কল্যাণধর্মী কাজ পৃথিবীব্যাপী এখন প্রশংসিত হচ্ছে এবং সব জায়গাতে বলা হচ্ছে এটা যাতে পারফেক্টলি হয়, ঠিক মতো হয়, সুচারুরূপে হয়, তাইলে এটার বেনিফিটটা বেশি হবে। এখন আমি এইটা কিন্তু জানি না যেটা কতখানি সুচারুরূপে হচ্ছে। ঠিক একইভাবে বলি, ধরেন কিছু কিছু রিপোর্ট কিন্তু পড়েছি, কৃষক কার্ড পেয়েছেন যিনি মোটেই কৃষিকাজ করেন না, তার ঢাকায় ব্যবসা আছে, এরকম পত্রিকায় আসছে, দেখেছি। এটা পার্সেন্টেজ কি খুবই নেগলিজেবল নাকি পার্সেন্টেজ বেশি তা তো জানি না, একটা দুটো কেস পত্রিকায় এসছে। কিংবা ধরেন এইরকম কথাবার্তা আসছে যে যাদেরকে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এই ডিস্ট্রিবিউশন প্রসেসটা কি হচ্ছে, কাদের দিয়ে করছেন। কোনো কোনো জায়গায় অভিযোগ শুনেছি যে এইটার কর্তৃত্ব করে স্থানীয় দলের লোকজন, কোথায় শুনেছি যে না এটা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনের লোক দিয়ে করা হচ্ছে। তো এগুলোর একটা স্পষ্ট ধারণা সবার মধ্যে দেওয়া উচিত ছিল এবং তার ভিত্তিতে হয়তো কথা বলা যেত। যেমন উদাহরণস্বরূপ আমি আর একটা কথা বলি, সম্ভবত চাঁদপুরে উনি যখন খাল খনন করতে গেলেন, চাঁদপুরে কিছু মানুষ আমাকে ফোন করেছিল, তারা বলল যে এখানে যে খালটা খুঁড়েছে, এইখানে আগে খাল খোঁড়া হয়েছিল একবার, এখন সেটার জমি একদম সমান হয়ে গেছে, ওখানে কোনো পানি নেই, ওটা যে একটা খাল তা বোঝা যায় না। তবে ওইখানে খালটা খুঁড়েছিলেন জিয়াউর রহমান নিজে, তার পুত্র এখন সেটাই করতে এসছেন বোধহয়। কিন্তু সেইখানে খাল খুঁড়বে যেটা তো মাটি, একটু কাদা কাদা ভাব আছে, তাছাড়া কিছু নেই, অতএব ওইখানে চেষ্টা করা হলো যাতে একটু অল্প গভীর করে হলেও কিছু পানি টানি দিয়ে একটা খালের চেহারা দেখানো যায় এবং সেইটা কাটা হয়। কতখানি সত্যি আমি জানি না, এইটা নিয়ে যদি সরকার পক্ষ আমাকে বলেন একটা প্রমাণ দেন, দেখান, আমি ওরকম এখন দেখাতে পারবো না, সেই মানুষগুলোকে আমি পাবো না। এইখানে আমি আপনাকে একটু তথ্য দিয়ে সাপ্লিমেন্ট করতে পারি। সেটা হলো যে আমিও কালকে গণমাধ্যমে কাল পরশু দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে যে খাল খনন কর্মসূচি সম্পন্ন করে এসেছেন, সেখানে এখন পানির প্রবাহ আছে, সেখানে কৃষকরা সুফল পাচ্ছেন এবং সেখানে পানির প্রবাহ আছে এবং এটা দুই একটি টিভি চ্যানেলের রিপোর্টে আমি নিজে দেখেছি। হোক, চাইতো আমরা সেটা যে সেরকম হয়, কিন্তু এটার একটা ওভারঅল সার্ভে লাগবে। আমার জন্য, আপনার জন্য যতখানি লাগবে তার চাইতে সরকারের জন্য বেশি লাগবে। কারণ আপনি এক জায়গায় এরকম দেখেছেন, আমি যে রিপোর্টের কথা বলছি সেটাও সত্যি। ধরেন আমি এরকম করে যদি আপনাকে বলি, আপনার এই কথাটা ধরে বলছি, এটা যুক্তির বা তর্কের জন্য বলছি, জিয়া রহমানও তো খাল খনন করেছেন, তার খাল খননের সাকসেস কতখানি কেউ কি বলতে পারবেন?
এখন গভর্নমেন্ট যাচ্ছে তারা কি বলতে পারবেন ওটার কোনো অ্যাসেসমেন্টই করা হয়নি। তিনি অনেক বড় রকম কর্মসূচি নিয়ে এটা নেমেছিলেন এবং উনি তো রীতিমতো কোদাল নিয়ে মাঠে নেমে যেতেন, গামবুট পরতেন। সেটা হয়তো পরবর্তীতে কেউ কন্টিনিউ করেনি। না, যে কন্টিনিউ যে করে নাই সেটাও তো একটা অ্যাসেসমেন্টের বিষয় আছে, যে এটা আমি করলাম কিন্তু এর পরে যে হবে না সেটার পথ একটা থাকতে হবে। সাধারণত একটা গভর্নমেন্ট যেটা করে কর্মসূচি আকারে সেটা যদি পাস হয়ে যায় পরবর্তী সরকার সেটা ক্যারিও করতে হয়। যেমন মানে আমরা যে লোন নিয়েছি সেই লোন আমাদের শোধ করতে হবে, তেমনি ধরেন এক জায়গায় একটা মেডিকেল কলেজ করতে হয়েছি, অর্ধেক হয়েছে, সরকার এখন আর নাই, পরে যিনি আসেন তিনি ওটা একদম ছেড়ে দেন। তারা হয়তো গড়িমসি করেন, রাজনৈতিক বিভিন্ন বিবেচনা করে পরে করেন বা অনেক দিন দেরি করেন, কিন্তু আলটিমেটলি এটা করতে হয়। তো এইখানে এইরকম অ্যাসেসমেন্ট যেহেতু নাই, এইটারও এখন এই লাইভ অ্যাসেসমেন্টই করা যেতে পারে যে কতখানি সাকসেস হচ্ছে এটার, সেদিক থেকে আমরা কোনো কিছু জানি না। যেহেতু আপনি প্রশ্নটা করেছেনই এটা, যে এই 6 মাসকে কিভাবে দেখছি, এবং একটা ইন্ট্রোডাকশন বললে যে সরকার বলছে এটা হলো হানিমুন পিরিয়ড। এটা সরকার যদি হানিমুন পিরিয়ড বলে তাহলে এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কেন হানিমুন আবার কি গভর্নমেন্টের? মানে অভাবের সংসারে হানিমুনই কি? হানিমুনের টাইম তো কোনো লম্বা হতেই পারে না, কোনো হানিমুনিং থাকেও না। সেইখানে তারা যদি মনে করে যে আমরা নতুন এসছি, মানে কেউ যদি এরকম করে বলে আমরা এখনও সব বুঝিনি, অনেক এমপি আছেন যারা কোনোদিন পার্লামেন্টে আসেননি, অনেক মন্ত্রী আছেন যারা ভালো করে করে অফিসের কাজকর্ম হয়তো বোঝেন না, কাজে আমাদের সময় লাগবে, ওইটা আমি অ্যাগ্রি করি। 6 মাস সময় অ্যাসেসমেন্টের জন্যে, মানে যখন আমি অ্যাসেস করছি তখন এটা যথেষ্ট নয়। কিন্তু আপনি যখন সরকারে আছেন, আপনি যদি বলেন ভাই 6 মাস সময় কি বেশি হয়ে গেল, তাই এত গালাগালি করবেন, আপনি জবাব রাজনীতির কারণে দিতে পারেন, কিন্তু আপনার মনের মধ্যে থাকতে হবে যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে এই 6 মাসে, সেটা কিন্তু আমার অন্তত বুঝতে হবে, এই অ্যাসেসমেন্ট আপনার করতে হবে। সেই বিবেচনায় আমি বলছি, এটা কোনো সন্দেহ নেই যে যারা তারেক রহমান পরিশ্রম করছেন, যথেষ্ট যাচ্ছেন, লোকজনের সাথে কথা বলছেন, দেখা করছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এই রকম করে আবার জিয়া রহমান কিন্তু কার্ড বিতরণ করেননি, মানুষের সাথে মেশার ব্যাপারটা এতদূর তিনি করতে পারেন, অন্যান্য যে কোনো কাজই হতে পারে। এই দিক থেকে যদি দেখেন তাহলে কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে ওনাকে এখনই আপনি পুরো অ্যাসেস করতে পারছেন না, বাট এইটার জন্য আপনাকে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে তারেক রহমান সরকার আজকে তারা 6 মাস অতিক্রম করছে, আপনার দৃষ্টিতে কেমন করলো সরকার? কিন্তু অদ্ভুত প্রশ্ন, এই বাংলাদেশে এই প্রশ্ন করা সম্ভব, পৃথিবীর আর কোনো সভ্য দেশে এরকম প্রশ্ন হয় না। কেন বলছি, একটা সরকার দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে আপনি দেখতে চাইবেন যে সে আকাশ পাতাল মথিত করে আপনাকে সব কিছু উপহার দিবে, তো এইরকম বাসনা বা এরকম ইচ্ছা বা এরকম প্রত্যাশা খুবই অস্বাভাবিক একটা প্রত্যাশা। আমার কথার জন্য কিছু মনে করবেন না। তো 6 মাস একটা সরকারের জন্য খুব একটা বড় সময় নয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই সরকারটি দায়িত্ব নিয়েছে এমন একটি সময় যখন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান পর্যদস্ত, অর্থনীতি পর্যদস্ত, প্রশাসন পর্যদস্ত, পুলিশ পর্যদস্ত, এবং ব্যাংক, ইন্স্যুরেন্স, অর্থনৈতিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মোটেও কাজ করছে না, অকেজো হয়ে পড়েছে। তো সেই রকম একটা অবস্থায় আমরা এই সরকারের কাছ থেকে বড় করে কি প্রত্যাশা করতে পারি? নির্বাচনের আগে সরকার কিছু প্রতিশ্রুতি দিয়েছিল এবং এই প্রতিশ্রুতিগুলি আমার কাছে মনে হয়েছিল যেটা অনেকটা এই জনকল্যাণমূলক কিছু কর্মসূচি বাস্তবায়ন করা। আর এই জনকল্যাণমূলক কর্মসূচির কথা বলে ভোটারদের ভোট আকৃষ্ট করার একটা চেষ্টা করা। সাধারণত আমাদের মতো দেশে বেশিরভাগ মানুষই দরিদ্র, এবং এরা যদি এদের জীবনযাপনে সামান্য একটু সহায়তা পায়, সমর্থন পায়, তাইলে সেটাকে একটা অনেক বড় পাওয়া বলে তারা মনে করে। এবং সেজন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার
নির্বাচনী যে ম্যানিফেস্টো তৈরি করেছে, সেই ম্যানিফেস্টো তৈরি করতে গিয়ে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, জনকল্যাণমূলক কিছু কাজ তারা সামনে এনেছে। আমাদের দেশে এই কাজগুলি যে ছিল না তা নয়, কারণ এইখানে যেটাকে বলে সোশ্যাল সেফটি নেট, সেই সোশ্যাল সেফটি নেটের একটা বিরাট আয়োজন কিন্তু বাংলাদেশে আছে, এবং বিভিন্ন আকারে বিভিন্ন মাধ্যমে এটা আছে। বিভিন্ন ধরনের ভাতা, এগুলো বিভিন্ন ধরনের আর্থিক সমর্থন এগুলো আছে। তো শোনা যায় যে এই রকম সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামের সংখ্যা ৮০-এরও অধিক, এবং সেটার সঙ্গে শুধু একটা মন্ত্রণালয়, আমাদের ধারণা হতে এরকম হতে পারে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। আসলে তা নয়, তার চাইতে অনেক বেশি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। ফলে বহু প্রোগ্রামের যেটাকে বলে ডুপ্লিকেশন ট্রিপ্লিকেশন সেটা হয়। ফলে দেখা যায় অনেক সময় যেখানে সরকারের দৃষ্টি দেওয়া উচিত সেখানে দৃষ্টিটা দেওয়া হচ্ছে না, এবং অনেক জায়গা আছে যেখানে অতিরিক্তভাবে সরকারের সাহায্য সহায়তাগুলো যাচ্ছে। তো সেটাকেই একটু স্ট্রিমলাইন করার জন্য এই কার্ডের সিস্টেম নিয়ে এসছে। এবং কার্ডের সিস্টেম কি, সিস্টেমের মধ্যে আপনার কৃষক কার্ড বলে একটা জিনিস আছে, ফ্যামিলি কার্ড বলে একটা জিনিস আছে, সামনে স্বাস্থ্য কার্ডও হয়তো আসবে, এইগুলো আছে। আর এছাড়া বড় আকারে, ব্যাপক আকারে যেটা হয়েছে সেটা হচ্ছে গরিব কৃষকদের যে ঋণ, সেই ঋণ সুদসহ ১০,০০০ টাকা পর্যন্ত মওকুফ করা, এই কাজটা তারা করেছে। তো এইরকম একটা পদক্ষেপ ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া যখন দায়িত্বভার গ্রহণ করেন, তখনও তিনি কিন্তু এভাবে কৃষকের ঋণ মওকুফের একটা ব্যবস্থা করেছিলেন। অনেকে এই ধরনের পদক্ষেপের সমালোচনা করে। সমালোচনার কারণটা হচ্ছে যে এটা আর্থিক যে শৃঙ্খলা, ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের বাইরে চলে যায়। কারণ কেউ ঋণ নিলে তাকে তো ঋণ পরিশোধ করতে হবে, এবং তাকে ঋণের যে খরচ, যে ব্যয়, বা যেটাকে আমরা বলতে পারি সুদের খরচ, সেটাও তাকে পরিশোধ করতে হবে। কিন্তু আপনি যখন কয়েক বছর যাওয়ার পর এটা মওকুফ করে দেন, তখন এইরকম একটা মনোভাবের সৃষ্টি হয় যে আমি ঋণ নিলাম, এক সময় না এক সময় কোনো এক সরকার এসে, বা বিশেষ করে প্রথমবার ক্ষমতায় এসে এই ঋণগুলো মওকুফ করে দেবে, এবং তখন দেখা যায় যে ঋণ পরিশোধের জন্য যে একটা চেষ্টা থাকার দরকার, সেই চেষ্টাটা কিন্তু ব্যাহত হয়। তারপরেও আমরা আমাদের মতো দেশে এই ধরনের কর্মসূচিকে ওয়েলকাম করি, অভিনন্দন জানাই। তার কারণটা হচ্ছে কিছু না কিছু করে হলেও তো দরিদ্র মানুষগুলো একটা সহায়তা পাচ্ছে, এবং এরাও উৎপাদনের সঙ্গে যুক্ত। এরা ক্ষুদ্র আকারের জমিতে চাষ করে, যতটুকুই করে সেখানে যতটুকুই ফসল ফলায় সেটা তো আমাদের জাতীয় প্রবৃদ্ধির সঙ্গে, জাতীয় আয়ের সঙ্গে যুক্ত হয়। সেই দিক থেকে একেবারে ১৬ আনা মাফ করে দেওয়া হয়েছে সেটা নয়, তারা তো কিছু অবদান রেখেছে। সেই অবদান রাখার পর তাদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে, দারিদ্র্যের কথা বিবেচনা করে, অসহায়ত্বের কথা বিবেচনা করে আমরা বা সরকার এই ঋণগুলো মওকুফ করে। তো সেই দিক থেকে এটাকে আমরা বলতে পারি যে একটা সঠিক পদক্ষেপ। কিন্তু একজন অর্থনীতির ছাত্র হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে আমরা আর কত বছর, কতদিন এই রকম, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি ট্রান্সফার ইনকাম। ট্রান্সফার ইনকাম মানে আমি যদি কাউকে ফকিরকে ভিক্ষা দিই, তাহলে ভিক্ষার যে টাকাটা আমি দিলাম বা ভিক্ষার যে চালটা আমার দিলাম, সেটা আমার হাত থেকে তার হাতে হস্তান্তরিত হলো। এটা তার জন্য একটা ট্রান্সফার ইনকাম, সেটা তার অর্জিত আয় নয়। সে যে মেহনত করে, পরিশ্রম করে এটা আয় করেছে সেটা কিন্তু নয়। তো আমরা এই যে গরিব মানুষের সমস্যা,
এই সমস্যার সমাধানের জন্য যদি এই ট্রান্সফার ইনকামের যে কৌশল, এই কৌশলের উপর নির্ভরশীল থাকি, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা খুব সহজে এটার থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাদেরকে ভাবতে হবে কিভাবে একেবারে ইউনিভার্সালি একটা ফুল এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যায়, এবং এই ফুল এমপ্লয়মেন্টের মধ্য দিয়ে, পরিপূর্ণ কর্মসংস্থানের মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষ আয় করবে, সেই আয় দিয়ে সে তার পরিবার সংসার চালাবে, তার অন্যান্য খরচ, আপনার জীবনযাত্রার খরচ, খাদ্যের খরচ, বাসস্থানের খরচ, শিক্ষার খরচ, স্বাস্থ্যের খরচ, এগুলো সে পোষাবে। তো এইটা যতক্ষণ পর্যন্ত ইকোনমিতে আমরা নিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এইভাবে চলতে যাওয়া অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার মতো একটা অবস্থা হবে। এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বললাম। এখন প্রশ্ন হতে পারে যে পূর্ণ কর্মসংস্থান কি একটা সমাজে সম্ভব, একটা ইকোনমিতে সম্ভব? হ্যাঁ, ওই অর্থে সম্ভব না। 100% এমপ্লয়মেন্ট সম্ভব না। আমেরিকার মতো দেশে আপনার সেটাকেই পূর্ণ কর্মসংস্থান ধরে নেওয়া হয় যখন 5% লোক বা 4% লোক বেকার থাকে এবং বাকিদের সবার কর্মসংস্থান থাকে। এই যে 4 বা 5% লোক বেকার, এদেরকে ধরে নেওয়া হয় তারা জব সার্চের মধ্যে আছে, তারা চাকরির খোঁজে আছে, কর্মসংস্থানের খোঁজে আছে। সুতরাং তারা আপাতত কোনো এক জায়গায় স্থির হয়ে কাজ করছে না। তো এইটাকে বলা হয় ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। এটা প্রাকৃতিক স্বাভাবিক বেকারত্বের হার। এছাড়া ইউরোপে যে লাইক মাইন্ডেড কান্ট্রিজ যারা আছে, আপনার ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এই সমস্ত দেশগুলো, সেখানে কিন্তু আপনার যেটাকে বলে সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম বিশাল এবং ব্যাপক, এবং তারা করতে পারছে এই জন্য যে তারা জনগণের কাছ থেকে যে ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা কিন্তু ক্ষেত্র বিশেষে 40% থেকে 50% পর্যন্ত ট্যাক্স। সেই ট্যাক্সের অর্থটাই কিন্তু আবার তারা আপনার নাগরিকদের কাছে ফেরত দেয় বেকার ভাতা হিসাবে, স্বাস্থ্যের ব্যয় হিসাবে ইত্যাদি। এবং আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে এই দেশগুলো আছে। ফলে তারা সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামটাকে অত্যন্ত কার্যকরভাবে আপনার চালু রাখতে পেরেছে। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে যে পরিমাণ দুর্নীতি, এবং আমরা এটা খুব ভালো করেই জানি যে আমাদের সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম নিয়ে যথেষ্ট পরিমাণে দুর্নীতি হয়। যার পাওয়া উচিত সে পায় না, আর যার পাওয়া উচিত নয় সে পাচ্ছে। এই ধরনের ঘটনা প্রচুর ঘটছে। তো কাজটা অনেক কঠিন, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন ধীরে ধীরে অন্তত যেটাকে বলা হয় স্টেডিলি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছি যখন আমাদের এই ধরনের কর্মসূচির দরকার হবে না। সেইটা আমরা সুইডেনের মতো বা নরওয়ের মতো আপনার জিডিপি ট্যাক্স রেশিও বাড়িয়ে সরকারের হাতে অনেক অর্থ নিয়ে এসে যাতে আমরা কল্যাণ কর্মসূচিগুলো কাজ বাস্তবায়ন করতে পারি, সেই কাজটা আমরা করতে পারি, সেই চেষ্টাটা করা। এবং সেটাও তো ওই যে বলে দিল্লি হনুস দুরাস, যেখানে আমার জিডিপি ট্যাক্স রেশিও 8%ও না, তারও কম, সেখানে কবে আমরা 15%, 20%, 30% পৌঁছবো বা 40% পৌঁছবো, সেটা তো এখন কল্পনা করতেও কষ্ট। হয়তো পারবো স্যার আমরা। আপনাকে ধন্যবাদ স্যার। আমরা একটু মান্না ভাইয়ের কাছে যাই। মান্না ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে সরকার 180 দিন অতিক্রম করছে, এর ভিতরে জ্বালানি নিয়ে দেখলাম যে সরকার তার যে পরিকল্পনা, একটা ভয়াবহ অবস্থার ভিতরে পড়ে গেল মানুষ। লোডশেডিং, গ্যাস নেই, সব দিকেই একটা যাচ্ছে তাই অবস্থা। সরকার কি চাইলে এটা আরো কমিয়ে আনতে পারতো কিনা? সরকারের কোনো জ্বালানি নীতি আপনারা দেখেন নাই।
ইনফ্যাক্ট ওইখানে কথাটা আসে যে এই 6 মাস হানিমুন পিরিয়ড কিনা, বা এই 6 মাস সরকারকে মূল্যায়ন করবার জন্য কতখানি সময়। প্রায় ধরেন 15 থেকে 17 বছর, 15 বছর তো কন্টিনিউয়াস আওয়ামী দুঃশাসন ছিল, এবং তারা জ্বালানিতেও প্রচুর টাকা লুটপাট করেছে। তারপরে যে 2 বছর ছিল সেটা একটু ডিফারেন্ট, মানে ওই 15 বছরের অভিঘাত জ্বালানি খাতের উপর যেটা আসা উচিত ছিল বা আসবার কথা ছিল, 2 বছরে আমরা সেটা কিন্তু পাইনি। এটা একটা বড় প্রশ্ন হতে পারে। 2 বছরে পেলাম না, ওই 2 বছরের পরে মানে অন্তর্বর্তী সরকার চলে যাবার পরে নির্বাচিত সরকার আসলো, আর তারপরে এটা হলো কেন? এর দায় আমি এখন নিশ্চয়ই সরকারকে দেব না, কিন্তু তাও আমি আবার বলছি আপনাকে, আগেও বলেছি, 6 মাস যে পার হয়ে গেছে, এই 6 মাস হানিমুন পিরিয়ড বলে আপনি এক্সকিউজ করে দেবেন, সেটার সুযোগ আমাদের কম, কারণ আমাদের ক্রাইসিসটা অনেক বড়। কারণ এখন পরিস্থিতিটা এমন যে জ্বালানি কবে সংকট সমাধান হবে এই নিয়ে কেউই ঠিকমতো কথা বলতে পারছেন না। কালকে মানে অর্থমন্ত্রী বলছেন যে এটা 2 বছর লাগবে। 2 বছর, 6 মাসের আগে তো সম্ভবই না, 6 মাস থেকে 2 বছর এখন ধরেন লাগবে। 2 বছর ধরে যদি এই ক্রাইসিস চলে, তাহলে অর্থনীতির অবস্থা কি হবে? এই 2 বছর পর্যন্ত আপনাদের প্ল্যানটা কি, কি করতে চান এই সময়ের জন্য? অন্তত সহ্য করে নিতে পারি, নিয়ে চলতে পারি, দাঁড়াতে পারি, বা মানে ঘুরে দাঁড়াবার চেষ্টা করতে পারি, তার একটা পরিকল্পনা তো দিতে হবে। সেই রকম কোনো পরিকল্পনা তারা দেননি। আবার আমি বলছি, এইটার জন্য তাকে যে দায়ী করব, সেই দায়ী করবার মতো জ্ঞান আমার আছে তাও কিন্তু না। ধরেন আমাদের এখন বিদ্যুতের ঘাটতি পড়ছে প্রায় 4000 মেগাওয়াটের মতো। যখন শেখ হাসিনার সরকার বিদ্যুৎ সব করলো ওই হাতির ঝিলে, বললো যে আমাদের যা দরকার তার চাইতে অন্তত 1010 বেশি আমরা এখন উৎপাদন করতে পারি, এবং দেখা গেল সেটা কত বড় মিথ্যা কথা ছিল। দেশের ভেতরে কিংবা বাইরে যেভাবেই চেষ্টা করছে, কোনোভাবেই মানে ওই কথাটাকে সত্য প্রমাণিত করতে পারলো না। এখন আপনার যদি আপনি বিদ্যুৎ বাড়াতে চান, আপনার জ্বালানি কী কাজে, মানে কোনটা ব্যবহার করবে? গ্যাস নাই আপনার এখানে। গত কয়েক বছর ধরে অনশোর বলেন অফশোর বলেন, আমরা কোনো গ্যাস মানে কূপ খনন করবার চেষ্টাই করিনি, কোনো এক্সপ্লোরেশনই হয়নি। ফলে এখনই আপনি চেষ্টা করলেই 2 বছরের মধ্যে যেটা জিনিস বার করতে পারবেন তা না। ভোলার গ্যাস আছে তো, কিন্তু ভোলার গ্যাস আপনি ওই নদীর তলদেশ নিয়ে আসতে পারবেন, উপর দিয়ে তো আনতে পারছেন না। তলদেশ দিয়ে আনতে গেলে যে খরচ পড়বে বলছে তাতে পোষায় না। এখন কি মানে আপনার ওই করে সিলিন্ডার করে করে আনা যাবে, সেটা হয়তো গবেষণা করছে, রেজাল্ট কেউ সেটা দেখা যাক। ওইভাবে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে পারা যাবে না। এলএনজি করবেন, এলএনজি মানে পাওয়া যায় সেই হিসেবে তখন আমরা নিয়েছিলাম, কিন্তু এলএনজি তো ক্রাইসিস ছিল, দাম বেশি ছিল। 2 নম্বর কথা হচ্ছে এলএনজির বড় সমস্যা হচ্ছে আপনি একটা জায়গাতে একদম ফিক্সড ছিলেন, এই জায়গা থেকে আমদানি করতে হবে, ওরাই দিত, কাতার বেশি করে দিত, বাকি কোথায় তো আপনি পাবেন, খুঁজেননি অথবা খুঁজে বার করতে পারেন নাই। এখন যদি এরকম হয় যে কাতার কোনো কারণে বন্ধ করে দিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ লেগে গেল, জাহাজ আসতে পারছে না, আপনি তো জ্বালানি পাচ্ছেন না, বিরাট লাইন লেগে গেল, অফিস আদালত বন্ধ, কারখানাগুলো তো একদম লাইন করে বন্ধ হয়ে গেছে। এইখানে ধরেন আমি বলবো সরকার চেষ্টা করছেন, তারা যে বিভিন্ন সময় বক্তৃতা করছেন, খোদ প্রধানমন্ত্রী বলছেন মালয়েশিয়া থেকে নিয়ে আসবেন কিংবা অন্য জায়গা থেকে নিয়ে আসবেন, এগুলো মানে তারা এক্সপোর্ট করবার চেষ্টা করছেন, কোনোটা সম্পর্কে তারা স্পষ্ট কিছু বলতে পারেন নেই। গ্যাসের ক্রাইসিস আপাতত আপনারটা মিটেছে, আপাতত মিটেছে কি অর্থে বলছি, যে ধরেন যে 2টো টার্মিনাল তো এখন ওকে, অ্যাক্সেলারেটও ওকে, আবার আপনার মোটামুটিভাবে সাবিটও চলছে, হয়তো ক্যাপাসিটি 70 বা 80% হয়েছে। প্রোডাকশন ক্যাপাসিটি যদি ফুল হয় তাহলে গ্যাসের এই ক্রাইসিস অনেকখানি বলতে পারবেন, যেরকম ঘর বাড়িতে জ্বালানির মানে গ্যাসের ক্রাইসিস দেখছিলাম সেটা থাকবে না, কিন্তু তারপরেও ওইটা দিয়ে আপনি বিদ্যুৎ তৈরি করবেন সেই সুযোগ নেই। এই বিদ্যুতেরটা কোত্থেকে আনবেন? এই এলএনজি আনা বা অন্য কিছু আনার ব্যাপারে শেষ পর্যন্ত গভর্নমেন্ট যেটা করেছে, 1 লক্ষ কোটি টাকার গ্যাস আনবে, তার মানে এলএনজি ফ্রম আমেরিকান একটা কোম্পানি, এবং সেটা আনবে 10 বছর কিংবা 12 বছরের চুক্তি করেছে। তো বুঝে দেখেন যে গভর্নমেন্ট কত লম্বা সময় ধরে এইটাকে ইম্পোর্ট করে এটা করবেন, সাস্টেন করতে পারবে না। তারপর জ্বালানি মানে গ্যাস কতদিন থাকবে, এটা তো
মানে নির্ভর করতে পারছে না। কত সাল পর্যন্ত বলা আছে যেন 2035 বা সামথিং, তারপরে থাকবে না। আমার পরে শর্টটা ভুল হতে পারে। বিকল্প যদি কয়লাতে যান, কয়লা নিয়ে তো এই যে কয়লা তোলা নিয়ে ওপেন পিট, তারপর ক্লোজ পিট, এটা নিয়ে অনেক বিতর্ক চলছে। এটা নিয়ে কোনো কিছু না। সব মিলে আমি বলছি যে কংক্রিটলি হাইড্রো বলেন, বায়ু বলেন, সোলার বলেন, যতগুলো পদ্ধতি আছে এই সবগুলো মিলে গভর্নমেন্ট কোনো কমপ্লিট পলিসি দিতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর মাহবুবুল্লাহ। প্রধানমন্ত্রী মানে সরকার গঠনের পরপরই আমরা দেখলাম যে তিনি মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, সেটা সরকারের একটা বড় সাফল্য হিসাবে কূটনীতিকরা দেখছেন। ভারতের সাথে যখন আলোচনা চলছে যে প্রধানমন্ত্রী যাবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দুটো শর্ত দেওয়া হয়েছে, যে শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং উসমান হাদির খুনিদেরকে ফেরত দেয়া, আরেকটা আছে সীমান্ত হত্যা বন্ধ করা। সীমান্ত হত্যা বন্ধ। তারেক রহমান সরকারের কূটনৈতিক সাফল্য। দেখুন, একটা সরকারের তো নিজস্ব বৈদেশিক নীতি থাকে, এটা যেমন সত্য। আরেকটা সত্য হচ্ছে একটা সরকার একটা বিশ্ব পরিস্থিতির মুখোমুখি হয়। তো সেই বিবেচনা থেকে যেটা বলা যায় যে সাম্প্রতিক সময়ে আপনার ওয়ার্ল্ড অর্ডার বলতে যেটা বোঝায়, বিশ্ব পরিস্থিতি বলতে যেটা বোঝায়, সেখানে একটা বিরাট পরিবর্তন এসছে। এই পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কি? এক, আপনার একটা সময় পর্যন্ত, মাত্র কিছুদিন আগ পর্যন্ত পৃথিবীটা ছিল ইউনিপোলার, এক মেরুকেন্দ্রিক, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র শক্তি। দুই, পৃথিবীতে ছিল আপনার যেটাকে বলে বিশ্বায়নমুখী, মুক্ত বাজার, মুক্ত অর্থনীতি, বিনিয়োগের অবাধ প্রবাহ এবং অন্যান্য ফ্যাক্টরস অফ প্রোডাকশনের অবাধ প্রবাহ, এই ধরনের একটা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা যেটা 1980-র দশক থেকে তৈরি করা হচ্ছিল। সেই বিশ্ব অর্থনীতি এখন আর নাই। ট্রাম্প এসে তার নানান ধরনের স্যাংশনের মাধ্যমে এবং তার যে বিভিন্ন দেশের উপরে যে সে শুল্ক আরোপ করছে, নানা রকমের বাণিজ্য বাধা সে আরোপ করছে, এর ফলে মুক্ত বাণিজ্যের যে কনসেপ্ট সেটা মুখ তুবড়ে পড়ছে। তৃতীয়ত, আমরা লক্ষ্য করলাম যে পৃথিবীতে চীনের উত্থান ঘটছে এবং সভ্যতার ইতিহাস হচ্ছে একটা বিশ্বশক্তির উত্থান হয়, তার বিস্তার হয়, আবার একটা পর্যায়ে, ইতিহাসের একটা পর্যায়ে এসে সে আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে সে বিলুপ্ত হয়। দ্বিতীয় মহাযুদ্ধ পর্যন্ত ব্রিটেন ছিল পৃথিবীর অপ্রতিরোধ্য একটা রাষ্ট্র, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকা হয়ে গেল তার জায়গায়। এখন চায়না হচ্ছে একটা রাইজিং পাওয়ার, উদীয়মান শক্তি, প্রযুক্তির দিক থেকে এবং অন্যান্য দিক থেকে, অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে, যাই বলেন, যেই মানে মাপকাঠি ব্যবহার করেন না কেন, সে উদীয়মান একটা শক্তি। এবং তার পাশাপাশি আমেরিকা আমরা যতই মনে করি যে প্রচণ্ড শক্তিশালী, বিরাট তার প্রযুক্তির শক্তি, বিরাট তার ডলারের শক্তি, সব কিছু সত্ত্বেও একটা ইংরেজিতে বলা যায় ওয়েরিং পাওয়ার, হয়ে যাওয়ার শক্তি। তো এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আপনাকে আপনার পররাষ্ট্রনীতিটা নির্মাণ করতে হচ্ছে। এবং শুধু তাই না, আমাদের পররাষ্ট্রনীতি নির্মাণে একটা বিষয় বিবেচনার মধ্যে আমাদেরকে নিতে হয় যে আমাদের প্রতিবেশী ভারত আমাদের সঙ্গে কী ধরনের আচরণ করবে। আমরা জানি ভারতের দাদাসুলভ যে আচরণ বা আধিপত্যবাদী যে আচরণ, সেই আচরণ আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বকীয়তাকে একেবারে কুরে কুরে খেয়েছে। জাতি হিসাবে আমাদের যে আপনার গৌরব বা শৌর্য বীর্য বলে যদি কিছু থেকে থাকে, সেটাকে তারা পর্যদস্ত করেছে। তো এই অবস্থাতে আমি তো মনে করি তার চীন সফর একটা সঠিক পদক্ষেপ। চীন একেবারে তাৎক্ষণিক প্রতিবেশী না হলেও নিকট প্রতিবেশী।
আর চীনের সঙ্গে যে সমস্ত বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলো যদি কার্যকর হয়, বাংলাদেশের নিরাপত্তা চিন্তা অনেকটাই থাকবে না। যেমন বাংলাদেশ থেকে কুনমিং পর্যন্ত যে করিডোরের কথা চিন্তা করা হয়েছে, এই করিডোরটা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের যে ভারত কেন্দ্রিক যে নিরাপত্তা চিন্তা, যে উদ্বেগ, সেইটারও কিন্তু একটা সমাধান হবে, একটা ব্যালেন্স তৈরি হবে। মানে একদিক থেকে আমরা ভারতের আগ্রাসনের মুখোমুখি হলেও অন্য দিক থেকে একটা বিপরীতমুখী চাপ সৃষ্টির একটা অবস্থা সেখানে আছে। সেই দিক থেকে এই করিডোরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি যতদূর জানি করিডোরের এই প্রস্তাব চীনের নয়, এটা বাংলাদেশের পক্ষ থেকেই করা হয়েছে এবং চীনের প্রেসিডেন্ট সেটাকে ওয়েলকাম করেছে, গ্রহণ করেছে। এবং যেহেতু চীনের মিয়ানমারের উপরে, সরকারের উপরে বিরাট প্রভাব রয়েছে, আশা করা যায় আজ হোক কাল হোক এই প্রভাবের মধ্য দিয়ে এই প্রকল্পটা হয়তো বাস্তবায়িত হবে। সময় লাগবে, কারণ আরও অন্যান্য সমস্যা আছে, রোহিঙ্গা সমস্যা আছে, আপনার আরাকান আর্মির সমস্যা আছে, এগুলিকে অতিক্রম করেই কিন্তু কাজটা করতে হবে। তবে এটা যদি হয় সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে। বাংলাদেশ তার নিরাপত্তাকে আরও সুদৃঢ় করার জন্য আপনার আরও অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করার বা একটা সমঝোতায় পৌঁছানোর, চুক্তিতে পৌঁছানোর চিন্তাভাবনা করছে। যেমন সাম্প্রতিককালে যেটা মক্কা প্যাক্ট হয়েছে, তো সেই মক্কা প্যাক্টের একটা ব্যাখ্যা হচ্ছে এই সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের উপর খুবই নির্ভরশীল ছিল তার নিরাপত্তার ব্যাপারে, তার রাজতন্ত্রকে রক্ষা করার ব্যাপারে। কিন্তু মনে হচ্ছে ইদানিংকালে তারা ঠিক সেইভাবে এটা বিশ্বাস করতে পারছে না। সেই জন্যই তারা তুরস্কের সঙ্গে এবং অন্যান্য দেশের সঙ্গে একটা চুক্তিতে উপনীত হয়ে তাদের নিরাপত্তা সুদৃঢ় করার চেষ্টা করছে এবং তারা বাংলাদেশকেও তাদের সঙ্গে চায়। কিন্তু সমস্যাটা হলো বাংলাদেশের সেনাবাহিনী এখনও সেই রকম ইকুইপ না এই ধরনের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কিভাবে সামিল হওয়া যায়। কারণ আমাদের এয়ার ডিফেন্স এবং অন্যান্য যে প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল সিস্টেম, এটা অত্যন্ত দুর্বল। এটা সবল হলে পরে বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করতে পারে। এছাড়া বাংলাদেশ তুরস্কের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলছে ড্রোন তৈরি করার জন্য, পাকিস্তানের সঙ্গেও একটা সম্পর্ক করছে, চীনের কাছ থেকে ডিফেন্স ইকুইপমেন্ট যেগুলো কেনার সেগুলো চিন্তা করছে। এইগুলো যদি করা যায় তাহলে কিন্তু আঞ্চলিকভাবে অন্তত আমি মনে করি যে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। তবে এর পথে অন্তরায়ও কম না। যেমন আমরা এই সংবাদপত্রের মারফত জানতে পেরেছি বা একটা ইংরেজি দৈনিকের সম্পাদকের মুখ থেকেই শুনেছি যে রয়ের প্রধান ঢাকায় এসেছিলেন বাংলাদেশকে বলার জন্য যে বাংলাদেশ যেন মক্কা এগ্রিমেন্টে অংশগ্রহণ না করে, বরং বাংলাদেশ জন্য ভারত এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এই রকম একটা চাপ তার পক্ষ থেকে ছিল বা আছে। তো যাই হোক, বিভিন্ন রকম চাপ আসবে এই সম্বন্ধে সন্দেহ নাই। কিন্তু যে কোনো পররাষ্ট্র নীতি বাস্তবায়ন এবং এটাকে টেকসই করার একমাত্র ভিত্তি হচ্ছে আপনার জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য যদি প্রবল থাকে তাহলে আপনার যে কোনো প্রতিকূলতার মুখে আপনি একটা স্বাধীন এবং যেটাকে মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি আপনি করতে পারবেন, করতে সক্ষম হবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আমাদের প্রধানমন্ত্রী যে ভারত সফরে যাচ্ছেন কি যাচ্ছেন না, এই যে একটা টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনের শেষ কথা হলো যে বিভিন্ন ধরনের জরিপে দেখা গেছে বাংলাদেশের প্রায় 80% মানুষ এই সফরের বিরুদ্ধে। তো একজন প্রধানমন্ত্রী সাধারণ মানুষের অনুভূতিকে মূল্য দেবে না অন্য রাষ্ট্রের আবদারের কাছে নতি স্বীকার করবে, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। তো আমার মনে হয় জনগণকে বাদ দিয়ে তো কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই থাকতে হবে।
তবে তার মধ্যে যদি খুব বেশি আবেগ এসে যায় তখন একটু ভুল করারও সম্ভাবনা থাকে, বিপদেরও সম্ভাবনা থাকে। আশা করব আমরা আবেগমুক্ত হয়ে একেবারে পুরো পরিস্থিতিটার একটা বস্তুনিষ্ঠ মূল্যায়ন করে আমাদের জাতীয় স্বার্থের সূত্রগুলো কোথায় কোথায় গাঁথা আছে সেটা খেয়াল করে আমরা এই পররাষ্ট্রনীতিটাকে একটা রূপ দেওয়ার চেষ্টা করব। আসলে সময় এসেছে বাংলাদেশকে নতুন করে তার পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর। এই যে পুরনো কথা, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, সব দেশের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, এই ফর্মুলা বোধহয় টেকে না। এখন আর সামনে কার্যকর হবে না। আপনাদের যা অবগতির জন্য বলি, এই ফর্মুলাটা শেখ মুজিবেরও না, এটা জিয়াউর রহমানেরও না, এটা মোহাম্মদ আলী জিন্নার ফর্মুলা। এটা আমরা অনেকে জানি না। পাকিস্তান যখন নতুন হয়েছিল তখন মোহাম্মদ আলী জিন্না এই ধরনের একটা পলিসির কথা বলেছিলেন, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান। তারপরেও আরও অনেক কাহিনী আছে যেটা বলার সময় আপনি আমাকে দিতে পারবেন না, কাজে সেই সময় আমার নাই। তো এইটুকুই বলি যে পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থের আলোকে, এর বাইরে গিয়ে নয়। জি, ধন্যবাদ স্যার আপনাকে। মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে 3টি শর্ত দেওয়া হয়েছে, যেটা স্যারও বললেন। এই যে মর্যাদাপূর্ণ চোখে চোখ রেখে কথা বলা, আমরা তো 17 বছর দেখছি যে মানে একটা নতজানু পররাষ্ট্রনীতি। এখন বাংলাদেশের পক্ষে এই শর্তগুলি অ্যাচিভ করা সম্ভব কিনা? প্রথম কথা হলো যে আমার একটু কনফিউশন আছে। আমি তো নিউজগুলো ফলো করেছি, কিন্তু আপনি যেরকম করে বলছেন বাংলাদেশ শর্ত দিয়েছে এরকম কথা আমার মনে হয়। পরিবেশ তৈরি করতে বলেছে সফরে, বলেছে যে এগুলো পরিবেশ তৈরির জন্য এগুলো লাগবে। জি, তারা বলেছেন যে আমরা উভয় দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য কাজ করছিলাম, পরিবেশ এগোচ্ছিল, কিন্তু তার মাঝে বিশেষ করে 5 আগস্ট প্রধানমন্ত্রী কি বলে শেখ হাসিনাকে ওইখানে কথা বলতে দেওয়ার মধ্যে দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশ সরকার যেটা নিষেধ করেছিল, ভারতকে অনুরোধ করেছিল ওটা না করতে, সেটা করবার কারণে পরিবেশটা জটিল হয়েছে। উনি একজন সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি, তিনি এরকম করে এটা করতে পারেন, এটা করলেন কেন? অতএব তারা এইটা একটা বলেছেন, ওসমান হাদির এইটা বলেছেন, এবং আর একটা শর্ত বলেছেন। তো প্রথম কথা হলো, ধরেন শেখ হাসিনাকে তারা ফিরে দেবেন, আমি খুব সোজা সাপটা বলি, এইরকম কোনো সম্ভাবনা আমি দেখি না। আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি ভারতের সাথে সম্পর্ক কি নর্মাল করতে চান নাকি উত্তেজনা নিয়েই এগোতে চান। আমার ব্যক্তিগত বিবেচনা হচ্ছে ভারতের সাথে আপনি যেরকম করে বললেন, চোখে চোখ রেখে, মানে রাগান্বিত চোখ নয়, পরস্পর প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে সমান মাপে যেন কথা বলতে পারি, সেই ভিত্তিতে সম্পর্কটা হতে হবে। এবং সেইখানে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকুক যাতে আমার টেনশন বেশি করে না বাড়ে। আমার তো টেনশন আছে, পুশির করবে, আমার নদীর পানি নাই, আমার এই যে আপনার ফারাক্কা ডিসেম্বরে সই করতে হবে, ওইদিকে আপনার কি বলে তিস্তা আছে, অনেকগুলো সমস্যা আছে ভারত বাংলাদেশের মধ্যে। আমি তো এগুলো সমাধান চাই, কিভাবে করতে পারি? একটা বলতে পারি কি না, কথাই বলবো না। কথা যদি না বলেন তাহলে এটার সমাধানের ভিন্ন কোনো পথ আছে যে আমি তা দেখছি না। কথা বললেই কি সমাধান হয়ে যাবে আমি তাও বলছি না, কিন্তু কথা বললে পরে যেহেতু তাদেরও আমাদের কাছে কিছু, মানে চাওয়ার বলবো না, আমাদের কাছে তাদের কিছু মানে অবস্থা বা পরিস্থিতি আছে যে আমাদের কাছে আসতে হয় তাদের, সেটা তাদের সিকিউরিটির প্রশ্নে, বিশেষ করে 7 সিস্টারের সিকিউরিটি ইত্যাদি নিয়ে। তাছাড়াও বাংলাদেশ 20 কোটি মানুষদের দেশ, অনেক বড় বাজার, এবং এই বাজারে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে ইন্ডিয়াই চলছে। তারা এটাকে এমনি ছেড়ে দেবে যে এরকম না। অতএব আমরা সমানে সমানে কথা বলতে পারি। দ্বিতীয় একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ধরেন যে ভারতের সাথে বিদ্বেষ পোষণ করতে পারি, আমি তাকে দেখতে পারি না। তো দেখতে পারতো না, তো এরকম বহু দেশ আছে পরস্পরকে দেখতে পারতো না, যুদ্ধ হয়েছে, তবে যুদ্ধের ময়দানও পর্যন্ত তারা কথাবার্তা বলেছে। কাজে কথাবার্তা বন্ধ হয়ে যাবে এরকম কোনো বিষয় এখানে থাকা আমি মনে করি দরকার নেই। বরঞ্চ ভিজিট যদি হয় তাহলে বাংলাদেশ এখন যেরকম অ্যাট পার কথা বলতে পারছে, এই অ্যাট পার কথা বলতে পারলেই তারা বলবেন
সেখানে আমার মনে আছে যে প্রফেসর ইউনুস যখন গেছেন দিল্লিতে, ওনার মূল চাহিদা তার কাছে ছিল, তাদের কাছে যে মানে উনি এখান থেকেই কথাটা বলেছিলেন যে শেখ হাসিনা যেন কথা কম বলে। উনি উদ্যোগটা এটা বলতে চাইছিলেন যে ওইখানে বসে যে এরকম বলছে তার মানে চাঙ্গা থাকছে জিনিসটা সবসময়। না হলে ইন্ডিয়া তাদের দেশের আইন যেটা বলে, আমি কাউকে একটা এক্সট্রাডাইট করে দেবার পরে সে যদি জীবনের হুমকিতে পড়ে তাহলে আমি নাও দিতে পারি। তাহলে একটা ফাঁসির আসামি ইন্ডিয়া বলতেই পারে টু দি ওয়ার্ল্ড যে আমি তাকে যদি পাঠাই তাহলে তো তার জীবনটা চলে যাবে, অতএব আমরা তাকে আমার দেশে রাখতে চাচ্ছি, সে দেশের প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, সে আমার দেশে থাকুক। এইখানে একটা বিতর্ক তৈরি হতে পারে এবং এটা লাইভ একটা ইস্যু থাকতে পারে। আমি লাইভ ইস্যু রাখতে চাই না, ডেট করতে চাই, এই অর্থে বলছি। বাকিগুলো নিয়ে বা এটা নিয়েও সরকার বার্গেন করতে পারে এবং অ্যাচিভ করবার চান্স আছে বলে আমি মনে করি। এবং সেই জন্যে আমাদের দেখতে হবে যে সম্পর্কটা কীরকম রাখবো। দেখেন, একটা কথা বলি, মানে আমাদের কিন্তু একটা ব্যালেন্স ফরেন পলিসি থাকাই বোধহয় উচিত। কেন বলছি, আমরা এক্সপোর্ট যে করি তার ম্যাক্সিমাম এক্সপোর্ট করি আমেরিকাতে। গার্মেন্টসই তো আমাদের বড় এক্সপোর্ট। এই এক্সপোর্ট আমেরিকাতে যাই, ইউরোপে যাই, তারা যেরকম চায় মানে ওই রকম ইন্ডিয়া চাইবে না, কিংবা হয়তো চায়নাও চায় না, বা ইন্ডিয়া চাইলেও চায় না। কিন্তু আমার গার্মেন্টস তো চায়না কিনবে না, তারপরে ইন্ডিয়া কিনবে না, তা আমি গার্মেন্টস বিক্রি করবো কোথাও? তার কাছেই তো যেতে হবে। আমার ওইখানে ইকোনমিক ইন্টারেস্ট ফার্স্ট, সেইটা যদি আমি দেখি তাইলে আমি এটা বলবো যে আমি তার সাথে এই ব্যবসা করছি, তাতে চায়নার সাথেও আমি যখন কথা বলবো, তোমার তো কোনো লস নেই, তুমি আমাকে কি দিতে পারো, আমি তোমাকে কি দিতে পারি সেটা বলো। ডেফিনেটলি এখন ওয়ার্ল্ড ইকোনমিতে চায়না মেবি ইজ এ বিগার পাওয়ার দ্যান দ্য ইউএস। কেন বলছি কথাটা? আমেরিকা তখন টাকা দেওয়ার ক্ষমতা কত দূর আছে এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আর আমেরিকার টাকা নিতে গেলে তার যে রেট টেপিজম, তার যে মানে ধান্দা ফিকির যত করতে হয়, যত টেবিল ঘুরতে হয়, যতগুলো সংস্থা ঘুরতে হয়, চায়না তো বাই ওয়ান গো আপনাকে টাকা দিতে পারে। বাংলাদেশ এখন যে ক্রাইসিস আছে এই মুহূর্তে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমার টাকাই তো নাই, আমি টাকা চাইবো কার কাছে? সেই টাকা চায়না আপনাকে যেরকম দিতে পারবে সেরকম আমেরিকা দিতে পারবে না। তাহলে আমি কি আমেরিকা নেব নাকি চায়না নেব? আমি এই প্রশ্ন তুলতেই চাই না। আমি বলছি আমি দুজনের কাছ থেকে নেব এবং একজনকে আরেকজনের সাথে বলবো, ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করছি বলে তোমার সাথে চায়নার সাথে তো শত্রুতা হচ্ছে না, অথবা চায়নার সাথে বন্ধুত্ব করছি বলে তোমার সাথে শত্রুতা করছি না। আমি আমার জায়গায় আছি, তোমরা তোমাদের দরকারে, আমাকে যখন লাগে, আমার যেটুকু শক্তি যাই আছে, আমরা তোমাদের সাথেই আছি, আমরা তোমাদের বিরুদ্ধে নাই। সেম জিনিসটা ইন্ডিয়ার সাথে যায় কি না এটা একটা ভাববার বিষয় আছে। কিন্তু আমি মনে করি যেহেতু ইন্ডিয়ারও আমাদের কাছে দায় আছে বেশ কিছু, আমাদের কাছে তারা ধরা আছে কিছু কিছু ক্ষেত্রে, আমাদেরভাবে এটা করতে পারি। সেইভাবে একটা ব্যালেন্স ফরেন পলিসি নেওয়ার যদি আপনি চেষ্টা করেন তাহলে সেটা করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আপনি বরঞ্চ এই ভিজিটটাকে যদি এক্সপেডাইট করা যায় তাহলে এক্সপেডাইট করেন এবং তারপরে যতদূর সম্ভব অ্যাচিভ করে আবার আপনি সমান মাপেই তার সঙ্গে থাকেন, এটা সম্ভব হবে মনে করি। আমরা একদম শেষ পর্যায়ে আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।